9 মাস হলো আমার স্বামী আমার সাথে শারীরিক মেলামেশা করে না, শুধু কথা বলে আমাকে সময় দেয়। কারণ একটাই, আমি অসুস্থ বলে। তাকে আবার বললাম আমাকে ডিভোর্স দাও, নতুন করে সংসার শুরু করো। তখন সে প্রতি উত্তরে বলল, মাইশা আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করব বলো? আমি যে তোমার স্থানে অন্য কাউকে বসাতে পারবো না। তার এমন কথাগুলো শোনার পরে নিজের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। তখন একটি কথাই চিন্তা করি, একটি মানুষ অন্য একটি মানুষকে কিভাবে এতটা ভালোবাসতে পারে? হাসিবের বুকে এইভাবে সারা জীবন আমিও থাকতে চাই। এভাবে কয়েকদিন যাবার পর হঠাৎ একদিন হাসিবের মা আমাকে বললেন, এই তুই কবে মরবি? হ্যাঁ, তোর জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই মরবি ভালো কথা, সঙ্গে আমার ছেলেটাকে নিয়ে মরবি নাকি? কেন, কি হয়েছে মা? আপনি এভাবে কথা বলছেন কেন আমার সাথে? এভাবে কেন কথা বলছি বুঝতে পারছিস না? তোর কারণে আমার ছেলেটির খেয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, অফিসে গিয়েও শান্তি নাই, এমনকি রাতে ঘুমোবে সেই শান্তিও নাই। কি বলছেন মা? হ্যাঁ, তুই আমার ছেলেটাকে ধ্বংস করে দিচ্ছিস তিলে তিলে। মাইশা চোখের জল ছেড়ে বলল, আমি তো আপনার ছেলেকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আপনার ছেলেই তো আমাকে ডিভোর্স দেয় না। এখানে আমার দোষটা কোথায় বলতে পারেন মা? হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না। 1 সপ্তাহের ভেতরে আমার ছেলেকে ডিভোর্স দিবি। কপাল পোড়া মেয়ে কোথাকার একটা। কথাটি বলেই আমার শাশুড়ি মা চলে গেল। আজ কেন জানি তার কথাগুলো শোনার পরে মনে হচ্ছে সত্যি আমি হাসিবের জীবনটা নষ্ট করে দিচ্ছি। আমি মনে হয় ওর জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছি। রাত 8টা বাজলো, অপেক্ষায় থাকলাম হাসিবের কখন অফিস থেকে বাসায় ফিরবে। এমন মুহূর্তে কলিং বেলের শব্দ শুনে আস্তে আস্তে বেরিয়ে দরজা খুলতে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছে শরীরে। হাসিবকে তেমন একটা বুঝতে দিতে চাই না আমি। কোনো রকমে এগিয়ে দরজা খুলে দিলাম। হাসিব বাসায় ফিরলো, আমি দরজা খুলে দিলাম। ঘরে ঢুকেই ও বলল, খুব ক্লান্ত লাগছে, খেতে দাও তাড়াতাড়ি, বলেই চলে গেল। আমি তখন কিচ্ছু বললাম না। ওর সামনে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমাকে বেশি অসুস্থ দেখলে ওর কাছে মন বসবে না আমি জানি। যখন খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে আসলো তখন বলে উঠলাম, হাসিব আমাকে 1 সপ্তাহের ভিতরে ডিভোর্স দিতে হবে। আমি থাকতে চাই না তোমার সঙ্গে। আমি বুঝতে পেরেছি মা তোমাকে কিছু একটা বলেছে। আরে পাগলি, উনি বয়স্ক মানুষ, কি বলতে কি বলে, একটু বেশি কথা বলে। এসব নিয়ে তুমি রাগ করবে? ওসব আমি জানি না। আমার ডিভোর্স চাই। যদি ডিভোর্স না দাও তাহলে আত্মহত্যা করব। হাসিব একটু হেসে দুষ্টুমি করে বলল, তুমি তো ঠিকভাবে হাঁটতেই পারো না, তাহলে আত্মহত্যা করবে কিভাবে? জানি না, তোমাকে যেটা বলেছি সেইটা করবে। এখন ঘুমাও তুমি। ঘুমোবো না, তোমার সঙ্গে ঝগড়া করব। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে হাসিব, আমার মাথায় রাগ উঠিও না। আচ্ছা বাবা ঠিক আছে, ঘুমোচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। আমাকে কথা দাও ডিভোর্স দিবে 1 সপ্তাহের ভেতরে। তোমাকে কথা দিচ্ছি, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। সব সময় তোমার সঙ্গেই থাকবো। কথাটি শোনা মাত্রই মাইশা বিছানায় বসে কান্না করতে থাকে। হাসিব প্রশ্ন করলো, এই কান্না করছো কেন? আমি তো আছি তোমার সঙ্গে। হাসিব, আমার সহ্য হয় না তোমার মায়ের কথা। উনি আমাকে অনেক বাজে কথা বলেন। আমি মাকে বলে দিব যেন তোমাকে কিচ্ছু না বলে। এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, কাল আমার অফিস আছে। আচ্ছা আর একটা প্রশ্ন করি, করো। আমি কখনোই ভালো হব না, সারা জীবন এভাবেই থাকতে হবে আমাকে? সুস্থ হবে, অবশ্যই ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। সত্যি আমি সুস্থ হব তো? বললাম তো সুস্থ হবে। তারপর হাসিব আমাকে জড়িয়ে ধরলো। তারপর একদিন হাসিব ঘরে নিয়ে এলো তার বন্ধু ফেরদৌসকে। আমি তখন খুব অসুস্থ। বিছানা থেকে শুনছি, ঘরে ঢুকেই আমার শাশুড়ি মাকে ডাকলো হাসিব। মা, মা দেখো কে এসেছে। কেমন আছিস বাবা? আসসালামু আলাইকুম আন্টি। আমি ভালো আছি, আপনার শরীর ভালো তো? আমি আছি বাবা কোনো রকম। ছেলের টেনশনে কি আর ভালো থাকা যায়? তুই এসে গেছিস, এবার একটু তোর বন্ধুকে বোঝা। কি হয়েছে আন্টি, কোনো সমস্যা? তারপর হাসিব বলল, এসব কথা বাদ দে, চল তোকে আমার স্ত্রীর সাথে পরিচয় করিয়ে দিব। তারপর হাসিব বন্ধুকে নিয়ে আমাদের বেডরুমে এলো। ওরা দুজন আমাদের রুমে ঢুকতেই আমি অস্বস্তিতে পড়ে গেলাম। এ কি, এটা তো ফেরদৌস অপু। অপু, এটা হচ্ছে তোর ভাবি। তোমাকে বলেছিলাম না আমার একটা দোস্ত আছে, এই যে 4 বছর পর দেশে ফিরেছে। এতদিন আমেরিকায় ছিল, বড় ডাক্তার হয়ে এসেছে। ফেরদৌস আমার দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। আমি কোন রকম ওর সালামের জবাব দিলাম। হাসিব বলল, দোস্ত তুই যখন দেশে এসেছিস আমার মনটা শান্ত করে দে। তোর ভাবি আজ বেশ কিছুদিন ধরে অসুস্থ, ডাক্তার দেখিয়েছি, ঔষধ খাওয়াচ্ছি, কিন্তু তেমন কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। অপু আমার দিকে তাকিয়েই বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি যখন এসে গেছি এখন সব ঠিক করে দেব। সবকিছুর ঔষধ আমার কাছে আছে। হাসিব খুশি হয়ে গেল। ওরা দুজন বেরিয়ে গেল, কিন্তু আমার অস্বস্তি গেল না। অপুর সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল বিয়ের আগে। আমরা একই কলেজে পড়তাম। ডাক্তারি পড়ার জন্য বিদেশ চলে যায় ফেরদৌস, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। আমার বাবার চাপে বিয়েটা আমাকে করতেই হয়। এত বছর পর ওর সাথে আমার দেখা হবে সেটা আমি কল্পনাও করিনি। যাই হোক, এখন যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, আশা করি ফেরদৌস আমাকে ওর বন্ধুর বউয়ের চোখেই দেখবে। হাসিব এসে বলল, রাত হয়েছে, চলো খেয়ে নেবে। তারপর অপু তোমাকে ঔষধ দিবে। আমি আস্তে আস্তে হাসিবের সাথে খেতে গেলাম। অল্প কিছু খাওয়ার পর হাসিবকে বললাম, আমি আর পারছি না। কি বলছো, এত কম খেলে হবে নাকি? আরেকটু খা,
খাও। থাক না, জোর করিস না, আপনি যতটুকু পারেন ততটুকুই খান ভাবি। তারপর একটা ঔষধ আমার হাতে দিয়ে বলল, এখান থেকে খেয়ে নিন, আস্তে আস্তে দেখবেন ভালো হয়ে যাবেন। আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না। 3 মাস পর একদিন আমি তৈরি হচ্ছি। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার শাশুড়ি মা বাসায় ছিলেন না, আমার স্বামী অফিসে অপেক্ষা করছে। হঠাৎ এমন সময় পেছনে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকালাম। আমি অবাক হয়ে গেলাম। মাতাল হয়ে আমার ঘরে এসেছে ফেরদৌস। কি ব্যাপার, তুমি এখানে কেন? এভাবে মাতাল হয়ে আমার ঘরে কেন আসলে? চুপ, একদম চুপ। আজ শুধু আমি কথা বলবো, তুই শুনবি। ফেরদৌস, আমি কিছু একটা বলতে চাইলাম। সে আমাকে চট দিয়ে বলল, বললাম না শুধু আমি বলবো? কি দোষ করেছিলাম আমি বল? তোকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু কোনোদিন তোর গায়ে ছুঁয়েও দেখিনি। তোকে শুধুই মন থেকে ভালোবেসেছি। আমার অপরাধ কি ছিল? আমি 4 বছর বিদেশ কাটিয়েছি। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। পরিস্থিতি যদি বাধ্য করে, আর বাধ্য হয়ে যদি কেউ বিয়ে করে, তাহলে বিয়ের পর স্বামীর সাথে এত ভালোবাসা কারো থাকে না, এত সুখের সংসার হয় না। তোকে আমি প্রথম দিনই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম আগে তোকে সুস্থ স্বাভাবিক করব, তারপর আমার প্রশ্নের জবাব চাইবো। কথাটা বলেই অপু এক পা করে এগিয়ে যেতে লাগলো। তুমি এক্ষুনি বাসা থেকে চলে যাও, তোমার মাথা ঠিক নেই। তাছাড়া আমার বাসায় শাশুড়ি মা চলে আসলে খারাপ ভাববে। অপু হাসতে হাসতে বলল, এত কাছে ছিলি, এত ভালোবেসেছি, কিন্তু তুই এত ভালো অভিনয় করতে পারিস আমার জানা ছিল না। শেষবার জিজ্ঞাসা করছি, কেন আমাকে ঠকালে? কেন? আমি আবারও কিছু একটা বলতে চাইলাম, কিন্তু আর সময় পেলাম না। অপু একটা ছুরি দিয়ে আমার পেটে আঘাত করলো কয়েকবার। আমি বিছানায় লুটিয়ে পড়লাম। চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত দেখলাম অপু হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে আবার কেঁদে চোখের জল মুছতে লাগলো। তারপর এগিয়ে আসলো আমার দিকে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। গল্পটির রচনায় ও পরিচালনায় অভিক, ক্যামেরায় শিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।